আসসালামু আলাইকুম। সবাই ধরে নিয়েছিল লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ হয়তো আর যুদ্ধের মাঠে ফিরতে পারবে না। হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর ১ বছরের বেশি সময় ধরে ইসরায়েল, ওয়াশিংটন এমনকি লেবানন সরকারও এমনটাই মনে করেছিল। হিজবুল্লাহ যেন চিরতরে ভেঙে পড়েছে। কিন্তু ইসরায়েলের সাথে শুরু হওয়া নতুন করে যুদ্ধে ভিন্ন রকম চিত্র পাওয়া গেছে। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি আবারও ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়ায় তাদের শত্রুর উপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। হিজবুল্লাহ কিভাবে আবারও যুদ্ধের ময়দানে ফিরে এসে ইসরায়েলের কাঁপন ধরিয়ে দিয়েছে তা থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানপন্থী সংগঠনগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লাহ প্রথম চিরশত্রু ইসরায়েলের ওপর আঘাত হানা শুরু করে। যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহর পারফরমেন্স এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে আঘাত করার ক্ষমতা প্রমাণ করে দলটি নতুন শক্তিতে উজ্জীবিত হয়েছে। ইসরায়েলের সাথে ১৫ মাসের যুদ্ধবিরতিকে গোষ্ঠীটি যুদ্ধের সমাপ্তি হিসেবে নেয়নি। এই সময় দলটি পুনর্গঠন এবং প্রস্তুতির সুযোগ হিসেবে ব্যবহার করেছে বলে এখন প্রতীয়মান হচ্ছে। ২৭শে নভেম্বর ২০২৪-এ যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন হিজবুল্লাহ কয়েক দশক পিছিয়ে গেছে। তিনি দাবি করেছিলেন হিজবুল্লাহর অধিকাংশ রকেট ধ্বংস করা হয়েছে এবং শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করতেন হিজবুল্লাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে যুদ্ধবিরতির পরদিন থেকেই তাদের পুনর্গঠন কাজ শুরু হয়। সংগঠনের নেতারা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এটি কোনো রাজনৈতিক সমাধান নয়, বরং একটি সাময়িক বিরতি মাত্র। ২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ সামরিক কমান্ডাররা শীর্ষ নেতাদের জানান যা কিছু পুনর্নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে। তারা ঘোষণা করেন মিশন সফল, অর্থাৎ ১ বছরের মধ্যে আবার যুদ্ধের মাঠে ফিরে আসার সব প্রস্তুতি সম্পন্ন করে। সালের সেপ্টেম্বরে পেজার বিস্ফোরণ এবং হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের ফলে হিজবুল্লাহ চরম বিপর্যয়ে পড়েছিল। কিন্তু সীমান্তের লড়াকু যোদ্ধাদের আত্মত্যাগ এবং সংগঠনের কৌশলগত পরিবর্তন তাদের টিকে থাকতে সাহায্য করেছে। এই লড়াকু যোদ্ধারা ঠিক করেন কিভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে হবে। সেভাবে তারা নতুন করে পরিকল্পনা প্রণয়ন করেন। শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়ে দ্রুত কাজ শুরু করেন। হিজবুল্লাহ নেতারা প্রথম যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের দিকে মনোযোগ দেন। পেজার বিস্ফোরণ থেকে শিক্ষা নিয়ে ইসরায়েলি নজরদারি এড়াতে তারা আধুনিক প্রযুক্তি ত্যাগ করেন। তারা যোগাযোগের ক্ষেত্রে একেবারেই প্রযুক্তি নির্ভরতা পরিত্যাগ করেন। পুরনো পদ্ধতিতে যেমন হাতে লেখা চিরকুট এবং বার্তাবাহকের মাধ্যমে তথ্য ও খবর আদান প্রদান শুরু করেন। হিজবুল্লাহ তাদের বিশাল সামরিক কাঠামো পরিবর্তন করে ছোট ছোট আধা স্বায়ত্তশাসিত ইউনিটে বিভক্ত হয়েছে। একে বলা হয় মুগনিয়া চেতনা। শহীদ কমান্ডার ইমাদ মুগনিয়ার নামানুসারে এই নামকরণ করা হয়। এই কৌশলে ছোট ছোট ইউনিটে ভাগ করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়। এতে পরিস্থিতি বুঝে স্থানীয় কমান্ডার সিদ্ধান্ত নিতে পারেন। এতে যেমন বেশি সাফল্য পাওয়া যায়, তেমনি প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকার সক্ষমতা বাড়ে। কাগজে কলমে হিজবুল্লাহর লিতানি নদীর দক্ষিণে থাকার কথা নয়, কিন্তু বাস্তবে তারা অত্যন্ত গোপনে ছোট ছোট সেলের মাধ্যমে সেখানে শক্তভাবে অবস্থান গ্রহণ করেছে। হিজবুল্লাহর অস্ত্রের মজুদ বেড়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের সময় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, সে সময় তারা বিপুল অস্ত্র লেবাননে সরিয়ে আনে। সিরিয়া থেকে অস্ত্রাগার সরঞ্জাম সরিয়ে নিতে সক্ষম হয়। একই সাথে ইরানের সহায়তায় ড্রোন ও রকেট মজুদ বাড়ায়। গত ২রা মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে আবারও ব্যাপক আকারে ড্রোন ও রকেট হামলা শুরু করেছে।
এমনকি তাদের ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের আশকেলন পর্যন্ত পৌঁছেছে। যে সংগঠনটিকে একসময় পরাজিত বলা হচ্ছিল, তারা এখন পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানছে। হিজবুল্লাহ যে এতটা সংগঠিত হয়ে ইসরায়েলে আঘাত হানবে তা ছিল কল্পনারও বাইরে। একদিকে ইরানের মিসাইল, অন্যদিকে হিজবুল্লাহর রকেটে এখন অস্থির হয়ে উঠেছে ইসরায়েলের সামরিক নেতৃত্ব। হিজবুল্লাহর এই জেগে ওঠা নিয়ে একজন নেতা বলেন, হিজবুল্লাহ কোনো সাধারণ দল নয়, এটি একটি জাতি, আর জাতির মৃত্যু হয় না। মানুষ মনে করেছিল এটি কেবল একটি স্লোগান, কিন্তু আমরা প্রমাণ করেছি তা নয়। 2024 সালে ইসরায়েলের বিধ্বংসী আক্রমণের পর ইরানের রেভলিউশনারি গার্ডসের পরামর্শে হিজবুল্লাহ সামরিক কমান্ড নতুন করে গড়ে তোলা হয়। এই প্রক্রিয়ার সাথে পরিচিত সূত্র জানিয়েছে, তেহরানের সমর্থনে বর্তমান চলা যুদ্ধে হিজবুল্লাহকে প্রস্তুত করতে আইআরজিসি তাদের কর্মকর্তাদের দিয়ে শূন্যস্থান পূরণ করেছে। হিজবুল্লাহর কাঠামো পুনর্গঠন করা হয়। 1982 সালে আইআরজিসির মাধ্যমে প্রশিক্ষিত ও অর্থায়িত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর এই ধরনের আমূল পরিবর্তন এবারই প্রথম। এটি ইঙ্গিত দেয়, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং অন্যান্য শীর্ষ কমান্ডারদের হত্যার মতো বড় আঘাতের পর ইরান অত্যন্ত সরাসরি এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। ইরানের এই বিনিয়োগ কাজে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে, তখন তেহরানের পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নিতে হিজবুল্লাহ সময় মতো ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আইআরজিসির কার্যক্রমের সাথে পরিচিত দুটি সূত্র জানায়, 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরপরই আইআরজিসি কর্মকর্তারা হিজবুল্লাহকে সহায়তার জন্য পৌঁছান এবং ইসরায়েলে হামলা অব্যাহত থাকা সত্ত্বেও কাজ শুরু করেন। হিজবুল্লাহর আগের পিরামিড পদ্ধতি বা শ্রেণীবদ্ধ কমান্ড কাঠামোর পরিবর্তে একটি বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করা হয়েছে। এতে ছোট ছোট ইউনিট গঠন করা হয়েছে, যাদের একে অপরের কার্যক্রম সম্পর্কে খুব সীমিত ধারণা থাকে, যা মূলত সামরিক গোপনীয়তা রক্ষার জন্য করা হয়েছে। আইআরজিসি হিজবুল্লাহকে একটি ফ্ল্যাট সিস্টেম বা সমান্তরাল পদ্ধতিতে পুনর্গঠন করেছে, যা অনেকটা 1980-র দশকের মতো ছোট সেলগুলোর মতো। একে মোজাইক ডিফেন্স বলা হয়। আইআরজিসির পরিকল্পনা মতো হিজবুল্লাহর হামলার সাথে এক ধরনের সমন্বয় তৈরি হয়েছে। এখন ইরান এবং লেবানন থেকে একযোগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করা হচ্ছে। এই হামলার কৌশল 11 মার্চ প্রথমবারের মতো কার্যকর হয়। আইআরজিসি যখন হিজবুল্লাহকে শক্তিশালী করছিল, ঠিক তখনই লেবানন সরকার এবং দেশটির মার্কিন সমর্থিত সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেয়ার চেষ্টা করছিল। কিন্তু লেবানন সরকারের সে প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহকে কোনোভাবেই নিরস্ত্রীকরণ যে সম্ভব নয়, তখন বোঝা গিয়েছিল। লেবাননের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দেশটিতে থাকা প্রায় 100 থেকে 150 জন ইরানি নাগরিকের সাথে আইআরজিসির সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্চ মাসের শুরুতে লেবানন সরকার তাদের দেশ ছাড়ার নির্দেশ দেয়। 7ই মার্চ বৈরুত থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ফ্লাইটে আইআরজিসির অনেক কর্মকর্তা লেবানন ত্যাগ করেন। 2রা মার্চ আঞ্চলিক যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েল লেবাননে স্থল ও বিমান হামলা শুরু করে, যাতে 1,500-এর বেশি মানুষ নিহত হয়েছে। বর্তমানে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সাথে লড়াই করছে। ইসরায়েলের জন্য এখন ইরান থেকে ব্যালিস্টিক মিসাইলের সাথে হিজবুল্লাহকেও মোকাবেলা করতে হচ্ছে। ইরান সফলভাবে ইসরায়েলকে 2 ফ্রন্টে ব্যস্ত রেখেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।